আচ্ছা, ব্রুট ফোর্স অ্যাটাকে শুরুতে আমাদের একটা সিস্টেমও দেওয়া থাকতে পারে অথবা দুইটা সিস্টেমের দেওয়া থাকতে পারে। এখানে দুইটা সিস্টেমের কথা বলা আছে। সিস্টেম এক্স এর জন্য বলছে আমাদের টোটাল 192 বিট নিয়ে কাজ করতে হয়েছে, আর হচ্ছে সিস্টেম ওয়াই এর 256 বিট। এখন এই 56 বিট বা 192 বিট দিয়ে আমরা কি বুঝি মূলত? এই 192 বিট আর 256 বিট দিয়ে আমরা মূলত বুঝি যে আমাদের যেই সিস্টেমটা আছে, সিস্টেমটা এতগুলো বিট দ্বারা প্রোটেক্টেড, মানে মেনলি পাসওয়ার্ড হিসেবে আমরা ধরতে পারি এটাকে। হ্যাঁ, এই যে এতগুলো বিট দ্বারা প্রোটেক্টেড বা পাসওয়ার্ড যে আছে আমাদের, এইগুলারে অ্যাটাক করার মাধ্যমে, আমাদের ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে এইগুলো ক্র্যাক করার চেষ্টা করা হয়। এই জিনিসটাই আমরা এখানে দেখব। কিভাবে দেখব? আমরা ফার্স্টে এই যে নাম্বার অফ অ্যাসিক, এই অ্যাসিক দিয়ে বোঝাই যাচ্ছে আমাদের এক ধরনের সার্কিট অথবা ছোট এক ধরনের মেশিন বোঝায় এটারে, মানে মাইক্রোচিপ টাইপের। এখন মাইক্রোচিপ দিয়ে কি করে এখানে, এই অ্যাসিক বা হচ্ছে যে সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলো স্পেশালি ইউজ করা হয় বা স্পেশালি তৈরি করা হয় এমনভাবে যেন তারা শুধু একটাই রেসপন্সিবিলিটি ইউজ করবে, মানে পালন করবে। তাদের একটাই রেসপন্সিবিলিটি আছে, ওই রেসপন্সিবিলিটিটা হচ্ছে তারা শুধু অ্যাটাক করবে মানে হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট কইরা কইরা শুধুমাত্র তারা ওই সিস্টেমগুলোর মধ্যে একটার পর একটা পাসওয়ার্ড ট্রাই করতে থাকবে। ট্রাই করতে করতে এক সময় না এক সময় তো তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, এইটাই হচ্ছে তাদের লক্ষ্য। এখন আমাদের বলছে, আমাদের কোশ্চেনে বলা আছে যে আমাদের টোটাল অ্যাসিকের সংখ্যা হচ্ছে 10,000 এবং ইচ অ্যাসিক ক্যান চেক 5 × 10⁻8 কিস পার সেকেন্ড। মানে হচ্ছে গিয়া এক একটা অ্যাসিকে প্রতি সেকেন্ডে 5 × 10⁻8 সংখ্যক কি চেক করতে পারে বা হচ্ছে কি বলে পাসওয়ার্ড ট্রাই করতে পারে, এই জিনিসটা। এখন এই যে আমরা যে এতগুলো ট্রাই করতেছি এক সেকেন্ডে এতগুলা, এখন আমাদের তো বইলে দিছে টোটাল আছে হচ্ছে 10,000 সংখ্যক। তার মানে তো আমাদের এক সেকেন্ডে একটাই যদি এতটুকু করতে পারে, তাহলে 10,000টায় কতটুকু করতে পারবে এটা আগে জানা লাগবে, তাই না? আচ্ছা, এটা আমরা জানার আগে আগে জানি কোশ্চেন কী কী আসে। এটা থেকে দুই রকমের কোশ্চেন হয়। ফার্স্ট যে কোশ্চেনটা, ওই কোশ্চেনে বলা থাকে আমাদের এই যে বলছে কম্পিউটেশনাল কি জানি, কম্পেয়ার দ্য কম্পিউটেশনাল ইফোর্ট টু ব্রেক দ্য সিস্টেম এক্স অ্যান্ড ওয়াই। বলছে কম্পেয়ার করতে তাদের মধ্যকার কম্পিউটেশনাল ইফোর্ট, আমার ব্রেক করতে যেই ইফোর্টগুলো দেওয়া লাগবে, মানে কতটুকু ইফোর্ট দেওয়া লাগবে, এটা বেশি দেওয়া লাগবে কোনটার জন্য আর কোনটার জন্য কম দেওয়া লাগবে, এইটা বের করতে বলছে। এখন কিভাবে বের করব আমরা? আমরা দেখছি একটু আগে যে আমাদের এক্স যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমে 2⁻192 এবং ওয়াই এর মধ্যে 2⁻256 সংখ্যক কি ছিল টোটাল আর কি, প্রাইভেট কি যেটা আমাদের। এখন এত সংখ্যক কি, এইটার মধ্যে থেকে আমরা যদি দেখি ইন জেনারেল আমরা চোখের দেখায় তো বুঝতে পারতাছি আসলে কোনটা বেশি প্রোটেক্টেড, আমরা বুঝতে পারতাছি না? যেটা বেশি পরিমাণ বিট দিয়ে প্রোটেক্ট করা ওইটাই বেশি প্রোটেক্টেড বা বেশি কম্পিউটেশনাল এফোর্ট দেওয়া লাগবে, স্বাভাবিক অবস্থায় বুঝাই যেতেছে। এই জিনিসটাই আমরা জাস্ট ক্যালকুলেট করে দেখাই দিছি। যেমন এই যে আমাদের এক্সের যেটা, এই এক্স মানে ওয়াই রে এক্স দিয়ে ভাগ করছি, কারণ যেটা ছোট ওইটারে দিয়ে বড়টারে ভাগ করছি, করার পরে আমরা ভ্যালু পাইছি 2⁻64। 2⁻64 মানে কি? তার মানে হচ্ছে কি, সো ব্রেকিং ওয়াই ইজ 2⁻64 টাইমস কম্পিউটেশনালি এক্সপেন্সিভ দেন এক্স। তার মানে হচ্ছে গিয়ে এক্স এর থেকে ওয়াই 2⁻64 গুণ বেশি শক্তিশালী এবং বেশি এক্সপেন্সিভ এইটারে ভাঙ্গা। এইটাই চাইছে কোশ্চেনে, আর কিছুই চাই না এইটুকুতে। বুঝছি এটা? মামা এই ম্যাথ তো মাত্র 1 মার্ক বা 2 মার্ক হবো। হ্যাঁ, ওইরকমই। এখন এটা যদি বুঝি, আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে কি বলছে? এটাতে বলছে অ্যানালাইজ দ্য ফিজিবিলিটি অফ ব্রুট ফোর্স অ্যাটাক ইন বথ সিস্টেম। বলছে দুইটা সিস্টেমের মধ্যে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক যদি করি, তাহলে কোন সিস্টেমটাতে ফিজিবল হবে আমাদের অ্যাটাক করাটা। ফিজিবল বলতে বোঝাইতেছে যে আমরা কোন সিস্টেমটাতে অ্যাটাক কইরা আসলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো, আমরা অ্যাটাকটা সম্পূর্ণ করতে পারবো। এখন আমাদের অ্যাটাক সম্পন্ন করার জন্য কি করা লাগবে, এইটাকে জানা লাগবে। আমরা শুরুতে আমরা যে দেখলাম যে আমাদের কি স্পেস অথবা হচ্ছে কি আমাদের প্রোটেক্টেড কি আছে 2⁻192 সংখ্যক। এখন 2⁻192 সংখ্যক যেটা আছে আমাদের, এই ব্রুট ফোর্সের একটা কনসেপচুয়াল থিওরি আছে। কনসেপচুয়াল থিওরিতে বলে যে আমরা যদি আমাদের যত ধরনের প্রোটেক্টেড ইয়ে আছে কি আছে, এই টোটাল প্রোটেক্টেড কি একটা সিস্টেমের টোটাল প্রোটেক্টেড কি এর মধ্যে যদি আমরা 50%ও রিচ করতে পারি কোনোভাবে, তাহলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটাই হচ্ছে আমাদের একটা কনসেপচুয়াল থিওরি আর কি ব্রুট ফোর্সের। তা আমরা 50% নিয়েই কাজ করি সবসময়। তো 50% বলতে কি,
হাফ বা অর্ধেক বা অ্যাভারেজ করব আমরা। এই যে আমরা কি স্পেস বের করছি, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 192 ডিভাইডেড বাই 2। এই যে এটা বের করছি। এখন এটা বের করলে কত হয়, তাহলে 2 টু দি পাওয়ার 191 টেস্ট, এতগুলো টেস্ট নিডেড। এখন আমরা একটু আগে দেখলাম যে আমাদের 1 অ্যাসিক সমান হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে 10,000 অ্যাসিক আছে আমাদের। তাহলে 10,000 চিপ বা 10,000 সার্কিট যেহেতু আছে, তাহলে একটা সার্কিটে যদি এক সেকেন্ডে এতগুলো পারে, তাহলে 10,000 সার্কিটে কতগুলো পারবে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সংখ্যক পারবে। ওকে, সরি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 12 সংখ্যক পারবে। ওকে, এই দুইটারে গুণ করার পরে। এখন এটা করার পরে আমরা যদি একটু দেখি, আমরা দেখতাছি আমাদের এতগুলা টেস্ট নিডেড। এখন এই টেস্টটা করতে কতটুকু সময় লাগবে, আমরা ওই সময়টা বের করব। কারণ আমরা সময়ের মাধ্যমেই বুঝতে পারবো যে আসলে কি এটা ফিজিবল হবে নাকি হবে না, মানে আমরা কি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো নাকি পারবো না। আচ্ছা, আমরা লিখছি যে আমাদের 5 ইন্টু 10 টু দি পাওয়ার 12 সংখ্যক মানে কি জেনারেট করতে পারি অথবা টেস্ট করতে পারি 1 সেকেন্ডে, তাই না? 1 সেকেন্ডে আমরা এত সংখ্যক করতে পারি, তাহলে একটা করতে কত সময় লাগবে, এইটা বের করব ফার্স্টে ঐকিক নিয়মের মতো। সেমভাবে 2 টু দি পাওয়ার 191 সংখ্যক কি চেক করতে কত সময় লাগবে, এটা বের করব কিভাবে, 2 টু দি পাওয়ার 191 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার 12 সংখ্যক সেকেন্ড, এত সেকেন্ড হবে। এখন এত সেকেন্ড বলতে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে আমরা পাবো 6.277 ইন্টু 10 টু দি পাওয়ার 44 সেকেন্ড, এত সেকেন্ড পাইছি। ওকে, এখন এত সেকেন্ড পাইছি আমরা, এই সেকেন্ডে যদি আমরা ইয়ারে কনভার্ট করি, তখন দেখব আমাদের, আচ্ছা সেকেন্ডে ইয়ারে কনভার্ট করে কিভাবে, সেকেন্ডে ফার্স্টে ঘন্টায়, সরি মিনিটে নেওয়া লাগবে, মিনিটকে ঘন্টায়, ঘন্টারে দিনে, দিনরে বছরে, এইভাবে আমরা কনভার্ট করছি। এই যে 60 60 24 365, এটাতে যখন আমরা ইয়ারে কনভার্ট করছি, কনভার্ট করার পরে আমরা পাইলাম 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার 37 এত বছর। এই যে এত বছর যে পাইলাম, এইটার মানেটা কি আসলে, এটার মানে হচ্ছে আমরা যদি ওয়ানের পরে পয়েন্ট না দিয়া বাকি সংখ্যকগুলো লিখি, তাহলে দেখা যাবে যে 199 লেখার পরেও আরও প্রায় 35টা জিরো বসবে, এত বছর হবে। তো এত বছর কি আসলে কোনো একটা মানুষের পক্ষে জীবিত থাকা পসিবল? অবশ্যই না। যেহেতু কোনো মানুষের পক্ষে এত বছর জীবিত থাকা পসিবল না, তাহলে তো আমার এই অ্যাটাকটাই সম্পূর্ণ হইতেছে না কোনো না কোনোভাবে। যেহেতু এই অ্যাটাকটা সম্পূর্ণ হইতেছে না বা অ্যাটাকটা কমপ্লিট করা পসিবল না, সুতরাং আমরা বলতে পারতেছি যে আমাদের এই ব্রুট ফোর্স অ্যাটাকটা এই সিস্টেমের জন্য ফিজিবল না। এইটাই লিখছি, নট ফিজিবল। বুঝছি সবাই? বুঝতে পারছি সবাই? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন এইটা আমরা আমাদের কোশ্চেনে বলছিল অ্যানালাইজ ফিজিবিলিটি অফ ব্রুট ফোর্স অ্যাটাক ইন বথ সিস্টেম, মানে দুইটা সিস্টেমের জন্যই চাইছে। তো আমরা একটা সিস্টেমের জন্য দেখাইছি, আরেকটা সিস্টেম দেখানো হয় নাই। ওয়াইডটা ওটা নিজে নিজে দেখাই দেবে, শুধুমাত্র এই দুইটা জায়গায় চেঞ্জ হবে, বাকি সব সেম সিস্টেম। এই যে এখানে শুধু 2 টু দি পাওয়ার 191 এর জায়গায় 2 টু দি পাওয়ার 256 হবে, পরে ভাগ করলে 255 বের হবে, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মানে যে ম্যাথে থাকুক এই সূত্র দিয়ে অর্ধেক করানোর পর তারপরে হচ্ছে হুম এই হুম ইয়া হুম, বের করবো না। হ্যাঁ এইটাই। আচ্ছা, এখন আচ্ছা মামা, 100 যদি অ্যান্সার আসে তাহলে কি ফিজিবল দিব নাকি? 100 মানে বছর, যদি অ্যান্সার আসে এরকম, 100 বছর মানে হইতে, সংখ্যা তো চেঞ্জ হতে পারে, তাই না? 100 বছর কি পসিবল বেটা? তাও ঠিক। তো ফিজিবল দিবি মনে কর কয়েক দিন বা কয়েক ঘন্টা দেখাইতেছে, তখন কয়েক মাস হইলেও তো বেশি হয়ে যায়। আচ্ছা, এখন আমরা দেখি আরএসএ। এখন আরএসএ আর ডিএসএ দেখতে গেলে দুইটা কাছাকাছি একই রকমের। এখন আরএসএ যেটা আছে, এই আরএসএ আমরা যদি একটু ভালো করে দেখি আরএসএ কিভাবে শুরু হয়েছে, এখানে আমাদের দুইটা প্রাইম নাম্বার দেওয়া আছে। এই প্রাইম নাম্বারগুলা আমরা নিয়ে, এই প্রাইম নাম্বারের দিয়ে আমরা কি বলে এন এর মান বের করব, তারপর হচ্ছে ফাই অফ এন এর মান বের করব, পরে পাবলিক কি প্রাইভেট কি এইগুলো বের করব এবং ইনক্রিপশন ডিক্রিপশন করব আমাদের এইটার মাধ্যমে। আমাদের দেওয়া আছে এখানে কোশ্চেনে পি এর মান দেওয়া থাকবে, কিউ এর মান দেওয়া থাকবে, ই এর মানও দেওয়া থাকবে এবং এম এর মানও দেওয়া থাকবে। এই এম মানে হচ্ছে মেসেজের সাইজ, ই মানে হচ্ছে আমাদের প্রাইভেট কি, হ্যাঁ সরি প্রাইভেট কি না, পাবলিক কি। আচ্ছা, এখন এগুলো যদি আমরা দেখি, এখন ক্যালকুলেশন শুরু করি শুরু থেকে। এন ইকুয়াল পি ইন্টু কিউ করলাম, ফাই অফ এন মানে হচ্ছে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান ইন্টু দুইটার মধ্যে গুণ, আচ্ছা করলাম, ওইটাও করলাম। এখন পাবলিক কি কীভাবে লেখে, পাবলিক কি লেখে হচ্ছে ক্যাপিটাল এন কমা দিয়ে হচ্ছে ই। এই এন মানে হচ্ছে এই যেটা পাইলাম শুরুতে, আর ই মানে হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এই যেটা,
প্রাইভেট কি বের করবো এখন? এখন প্রাইভেট কি কিভাবে বের করে? প্রাইভেট কি বের করার সূত্র হচ্ছে d ইকুয়াল e ইনভার্স 1 মড phi অফ n। এটার যদি আমরা ফর্ম করি তাহলে দেখবো যে 19 ইনভার্স 1 মড 160। আচ্ছা, এটা এখন আমরা এই এর মান ফর্মুলা 19 থেকে, ইনভার্স এটা কেমনে পেলি? এই যে 19 তো ই এর মান জাস্ট বসাইছি, এই যে এইখান থেকে দেখা দেখা কোশ্চেনেই ছিল এটা। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এইগুলা করার পরে আমাদের এই স্টেপগুলো করা লাগবে। এখন কিছু কিছু সেকশনে আমাদের হয়তো এইভাবে দেখায় নাই, এটা একটু অন্যভাবে দেখাইছে, বাকি অনেক সেকশনে ক্যালকুলেটর ইউজ করেও দেখাইছে। তা আমরা আসলে ক্যালকুলেটর ইউজ করেও করতে পারবো, ইচ্ছা করলে এইভাবেও করতে পারবো, সমস্যা নেই। এইটা যদি আমরা করি তাহলে আমাদের এই যে সরাসরি এইভাবে দেখা লাগবে। এই যতগুলো এখানে টোটাল 60টা কলাম আছে, এই 60টা কলাম আগে আমরা শুরুতে লিখবো। লেখার পরে আমাদের এই R1 আর R2 এই দুটো হচ্ছে আমাদের এইখান থেকে, এই যে 19 মড 160 যে আছে এর মধ্যে থেকে মডের পরে যে অংশটা থাকে ওটা হচ্ছে R1, মডের আগে যেটা থাকে ওটা হচ্ছে R2। এই যে R1 আর R2 বরাবর আমরা লিখছি। তারপরে হচ্ছে টি নট আর টি ওয়ান, এইগুলো হচ্ছে শুরুতে জিরো থাকে। টি নট থাকে সবসময় জিরো, টি ওয়ান থাকে সবসময় ওয়ান। আমাদের নতুন করে পাবো কোনগুলা? এই যে এই ভ্যালুটা জি পাবো, আর পাবো এবং টি পাবো, এই তিনটা নতুন করে ভ্যালু পাবো। এবং বাকি সেকেন্ড স্টেপ থেকে সবসময় এই যে এইদিকে আর ওয়ানের আর টু এর ভ্যালুটা আমাদের এই কর্নার ওয়াইজ ডায়াগোনালি উপর থেকে নিচের দিকে শিফট হতে থাকবে। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে শিফট হয়েছে। আচ্ছা, এখন এটা যদি আমরা কনভার্ট করি দেখবো যে 19, তাহলে আমাদের সূত্রটা হইতেছে গিয়া আর টু ডিভাইডেড বাই আর ওয়ান। আর টু ডিভাইডেড বাই আর ওয়ান মানে কি? আর টু রে আমরা আর ওয়ান দিয়ে ভাগ করব। তার মানে সরি, আর ওয়ান ডিভাইডেড বাই আর টু, উল্টা হইতেছি, আর ওয়ান ডিভাইডেড বাই আর টু, এটার মানে হচ্ছে আর ওয়ানকে আমরা আর টু দিয়ে ভাগ করব। আর ওয়ান মানে কত? 160, এটা ভাগ করবো আর টু দিয়ে। তাহলে 160-এ যদি 19 দিয়ে ভাগ করি তাহলে আমরা ফার্স্টে পাইতেছি 8, এবং আমাদের অবশিষ্ট হইতেছে গিয়া 8, দুইটাতেই 8 আইছে। তো এই যে ভাগ ফল যেটা, এই ভাগ ফলটা হবে জিতে বসবে, বসলো জিতে। আর ভাগ শেষ যেটা ওইটা আমাদের আরে বসবে, বসলো আরে। আর এই টি বের করার জন্য একটা সূত্র আমাদের দিয়ে দিছে, টি নট মাইনাস জি ইন্টু টি। আচ্ছা, তাহলে টি নট ছিল জিরো, জিরো মাইনাস জি ইন্টু টি মানে কত? টি ছিল টি ওয়ান মানে হচ্ছে ওয়ান। আচ্ছা, এটা টি ওয়ান হইতো, দুঃখিত, টি ওয়ান। আর হচ্ছে এই জি মানে হচ্ছে 8, এ দুটার যদি গুণ করি আমার -8 আসতেছে। আচ্ছা, এই ফার্স্ট যেটা আছে এইটা যেভাবে করছি, পরের স্টেপগুলো সব সেমভাবেই হবে। শুধুমাত্র আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাগশেষ যতক্ষণ পর্যন্ত শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। আমাদের ভাগশেষ এই জায়গায় বসতেছে না আস্তে আস্তে, তো এইখানে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। আর এইখানে যখনই শূন্য পাবো ওইটার যেই লাস্টের আগের ঘরটা ওইটাই হবে আমাদের অ্যান্সার। বুঝছি সবাই? এটা এখন এইটা কিভাবে হয়েছে এটা একটু নিজে নিজে ট্রাই করলে আশা করি পারবো। আমি জাস্ট দেখাই দিলাম কিভাবে হয়েছে। সেকেন্ড স্টেপটা যদি একটু দেখি, সেমভাবে আমরা আবার বলছিলাম যে শিফট হয়ে আর নিচে নামছে, এক ঘর করে শিফট হয়েছে, তাহলে আবারও তো সেই আর টু বাই আর ওয়ানই হইতেছে, আর ওয়ান সরি আর ওয়ান বাই আর টুই হইতেছে। সেমভাবে আবার এই যে আর ওয়ান রে এই আর টু দিয়ে ভাগ করবো, পরের ধাপে এই আর ওয়ান রে এই আর টু দিয়ে ভাগ করবো, তারপরের ধাপে আবার এই আর ওয়ান রে এই আর টু দিয়ে ভাগ করবো। যতক্ষণ পর্যন্ত এই আর এর বরাবর জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত করতেই থাকবো। শেষ পর্যায়ে আমাদের টি ওয়ানের বরাবর যেই ভ্যালুটা থাকবে ওইটা হচ্ছে অ্যান্সার। হয়েছে? এখন এইখানে আমরা অ্যান্সার পাইছি 59, তার মানে আমরা বলতে পারতেছি যে আমাদের এখানে ডি এর ভ্যালু হচ্ছে 59। হয়েছে? বুঝছি? বুঝছি সবাই? ক্যালকুলেটরে কেমনে করে? বলতাছি, ক্যালকুলেটর আছে কার কাছে? কিন্তু যাদের হচ্ছে হাতে ক্যালকুলেটর এই ছকটা না করে আমার যদি কাছে আছে। ক্যালকুলেটরে করি তাহলে যাদের হবে। হাতে ক্যালকুলেটর আছে একটু হাতে ধরি। দাঁড়া 1 মিনিট। আচ্ছা, যদি যদি এই ছকটা না করে জাস্ট খালি ক্যালকুলেটরে বসাই দিই তাহলে কি হবে অ্যান্সার? হবে 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 হবে। বলে ফেল। আচ্ছা, আমাদের শিফটের বরাবর এক ঘর বা দুই ঘর নিচে দেখ একটা ওই যে ভগ্নাংশের সাইন আছে, আগে ভগ্নাংশটা বসাই। এই ভগ্নাংশের সাইন বসানোর পরে আমরা লিখবো 1, উপরে লিখবো 1 প্লাস আলফা এক্স আলফা ইন্টু এক্স কই? আলফা এক্স বসা। আচ্ছা, এটা এক্স কেমনে না বসায়? বসালেও চলবে, তুই বল। ইন্টু সাথে গুণ হবে হচ্ছে আমাদের ইয়ের ভ্যালুটা, ওই যে 160 যেটা আর ওয়ানের ভ্যালুটা 160, আর নিচে হবে ই এর ভ্যালুটা
ই এর ভ্যালু কত ছিল 19 না 19। এখন আমরা যে আলফা এক্স যেটা বসাইছি না এই এক্স এর জায়গায় 1 থেকে শুরু করে বসাইতে থাকবো, শুধু বারবার বসাবো। 1 বসাবো একবার, পরে এই 1 রে চেঞ্জ কইরা 2 বসাবো, যতক্ষণ পর্যন্ত না আমি আমাদের এইখানে পূর্ণ সংখ্যা পাইতেছি। কোনো ভাগ মানে আমাদের যেই ক্যালকুলেশনের ভ্যালু যেটা ক্যালকুলেশনের অ্যান্সারে যতক্ষণ পর্যন্ত কোনো পূর্ণ সংখ্যা না পাবো ততক্ষণ পর্যন্ত এইভাবে এক এক করে বাড়ায় বাড়ায় আমাদের করা লাগবে। বুঝছি? এক্স এর জায়গায় শুধু তাহলে আচ্ছা, ওই যে সূত্রটা হইতেছে কি শিফটের নিচে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ দিয়ে কি করব? ভগ্নাংশ আগে তোল, ভগ্নাংশতে লিখবি 1 প্লাস 1 প্লাস একটা খালি জায়গা রাখতে পারোস অথবা এক্স লিখতে পারোস তুই, এক্স ইন্টু 160। 160 বলতে হচ্ছে আর ওয়ান এর ভ্যালু, আর ওয়ান মডের পরে যেটা থাকে ওইটা, আর ডিভাইডেড বাই হচ্ছে আর টু মানে হচ্ছে ই এর ভ্যালু ই। তাহলে আমাদের হইতেছে কি তো 1 প্লাস এক্স ইন্টু 160 ডিভাইডেড বাই 19। এখন এই এক্স এর মধ্যে 1 2 3 4 5 6 এভাবে একটা একটা করে বসাইতে থাকবি। একবার একবার করে বসাবি, আবার চেঞ্জ করবি, বসাবি আবার চেঞ্জ করবি। চেঞ্জ করতে করতে যখন আমরা দেখবো যে আমাদের সর্বপ্রথম ভাগফল, মানে ভাগফল না, সর্বপ্রথম যেই সংখ্যা পূর্ণ সংখ্যা হিসেবে আসবে আমাদের যেই অ্যান্সারটা, ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। করতে থাকতো। সর্বপ্রথম কে পায় দেখি। এক দুই করে একবার। কি পাইতাছি না এক্স কোন সাইডে? আরে এক্স লাগবে না, তুই এক্স এর পরিবর্তে অন্য কিছু বসা। এক্স এর জায়গায় 1 বসা একবার, 2 বসা একবার। আচ্ছা পাইছি কেউ? সেই যে 19 ডিভাইডেড বাই 160 না, এটা কি 59? অ্যান্সার আসবে 59। অ্যান্সার আসবে 59, তোর অ্যান্সার তো আসে না আচ্ছা এখনো মনে হয়। 59 আসছে, 7 দিছি। 7 দিসেস পরে 59 আসছে, হ্যাঁ, এইটাই অ্যান্সার। ওকে ওকে ওকে। এইভাবেই করা লাগবে ক্যালকুলেটরে। ভাই আমি তো বুঝে উঠতেছি না রে। মামা আরেকবার বলবি ক্যালকুলেটরের হিসাবটা কি? ক্যালকুলেটরের মধ্যে আমরা আগে ভগ্নাংশ তুলবো, ভগ্নাংশের উপরে থাকবে 1 প্লাস এক্স মানে হচ্ছে যে কোনো আননোন ভ্যালু, ওইটা আমরা বসাবো আমাদের ইচ্ছা মতো, 1 থেকে শুরু করে 1 2 3 4 করে বসাবো। ওই এক্স ইন্টু আর ওয়ান ডিভাইডেড বাই আর টু। আর ওয়ান মানে হচ্ছে মডের পরে যেটা থাকে, আর আর টু মানে হচ্ছে গিয়ে ই এর ভ্যালুটা অথবা হচ্ছে মডের আগে যেটা থাকে ওইটা। এখন শুধু বসাইতে থাক, তাহলে লিখবি 1 প্লাস 1 ইন্টু 160 ডিভাইডেড বাই 19, পরে 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 160 ডিভাইডেড বাই 19, 1 প্লাস 3 ইন্টু 160 ডিভাইডেড বাই 19, এভাবে করতে থাক। এভাবে দেখ 7 নাম্বারটার গেলে 59 এসে পড়ে অ্যান্সার। সর্বপ্রথম পূর্ণ সংখ্যা যেটা ওইটাই অ্যান্সার। ও আর যদি তার অর্থাৎ এই কাছে কারো সাথে কাছে, আসে। হ্যাঁ কারো যদি এটা বুঝতে অসুবিধা হয় বা অনেক সময় সব সময় হয়ও না, অনেক বড় লাগে, অনেক সময় অনেকবার করা লাগে, তো ওইটা থেকে এটাই ভালো। আচ্ছা, তাহলে কি আমাদের ছক করা লাগবে না? তোমার যদি ওইভাবে ছোট হয়ে যায় তাহলে তো আর ছক করা লাগতেছে না, তুমি জাস্ট সূত্রটা লিখবা। কি এর ভ্যালু বসিয়ে দিব? আমি যে অ্যান্সার এটা কিভাবে বলবো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো এখানে 8 ঘর পর্যন্ত চাইতে পারতাম, বাট 59 পর্যন্ত কেন গেলাম? তোমার তো অন্য কিছু দিয়ে হবে না এখানে, 59 দিয়েই হবে। আমি বললাম না, তুমি সর্বপ্রথম যেই পূর্ণ সংখ্যাটা পাবা ওই পূর্ণ সংখ্যাটাই তোমার অ্যান্সার। তোমার এই একটা পূর্ণ সংখ্যা ছাড়া আর কিচ্ছু হবে না এখানে অ্যান্সার, সবসময় ও একটাই আচ্ছা অ্যান্সার আচ্ছা হয়। আচ্ছা, এটা একটু এইটুক করে দিয়ে যদি আমি হচ্ছে ছকটা না লিখি তাহলে হবে? হবে হবে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে এখন আমরা পরের ধাপে যাই। আমাদের পরে ছিল কি ইনক্রিপশন আর ডিক্রিপশন। ইনক্রিপশনের জন্য সূত্র হচ্ছে কি আমাদের সি ইকুয়াল এম টু দি পাওয়ার ই মড এন। ডাইরেক্ট সূত্র, কোনো কিছু ইয়ে নাই এখানে, ঝামেলা নাই, এটা জাস্ট সূত্র, মুখস্থ সূত্র। এম এর মান কত আমরা আগেই দেখছিলাম, কোশ্চেনের শুরুতেই ছিল আমাদের এম এর মান 2, ই এর মান হচ্ছে 9, আচ্ছা সরি 19, আর এন এর মান 187 আমরা আগেই পেয়েছি। সেম ভাবে আমরা জাস্ট সূত্রের মধ্যে মান বসাইছি, সূত্রের মধ্যে মান বসায়া এটা ক্যালকুলেটরে বসাইছি করে ভ্যালু এসে পড়ছে, একদম সরাসরি এসে পড়ছে, এটাতে আর কিছু করা লাগছে না। আচ্ছা, এখন এইটা করা শেষ যখন, এখন আমরা করব ডিক্রিপশন। ডিক্রিপশনে কি করছে, ডিক্রিপশন হচ্ছে সি, এই যে সি মানে এইখান থেকে যে ভ্যালুটা পাইছি সি, সি টু দি পাওয়ার ডি, ডি মানে হচ্ছে যে প্রিভিয়াসলি এই মেথড থেকে যেটা পাইছি ডি, মড এন, এন মানে হচ্ছে ওই যে শুরুতে যেটা পাইছি, তাহলে সি টু দি পাওয়ার ডি মড এন। এটা যদি আমরা ফর্ম করি বসাই তাহলে পাবো 127 টু দি পাওয়ার 59 হচ্ছে 127 টু দি পাওয়ার 59 মড 187, এটা হচ্ছে আমাদের
সূত্রের মধ্যে মান বসাইছি, পরে পাইছি। এখন এইটারে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করতে যাই, দেখবো যে এটা হয় না, ক্যালকুলেটর দিয়ে এটা হইতেছে না। ক্যালকুলেটর দিয়ে যেহেতু হইতেছে না, তাহলে তো আমাদের অন্য কোনো প্রসেস ইউজ করা লাগবে। ওই প্রসেসটা হচ্ছে আমাদের এই প্রসেস। এটারে কিভাবে করে, আমাদের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটারে আমরা আগে বাইনারি হিসেবে ভাঙবো। বাইনারিতে ভাঙছি এটারে, বাইনারিতে ভাঙার পরে বাইনারির ফার্স্ট এখানে আমরা এক বিট করে নিব। ফার্স্টে নিব 1 বিট, পরে নিব 2 বিট, ফার্স্টের 2 বিট, পরে নিব ফার্স্টের 3 বিট, পরে ফার্স্টের 4 বিট, পরে ফার্স্টের 5 বিট, এবং লাস্টে হইতেছে কি যা আছে সব 6 বিট নিলাম। তাহলে 1 এর ভ্যালু কত 1, 2টা 1 এর ভ্যালু 3, 3টা 1 এর 7। এইভাবে আমরা সবগুলারে আবার ডেসিমেলে কনভার্ট করছি। এখন করার পরে আমরা একটা একটা করে ভ্যালু বের করব। তাহলে আমরা 127 টু দি পাওয়ার 1 এইটা যদি মড করি, তাহলে আমাদের কি ভ্যালু আসতেছে, এটার 127 দিয়ে যা আছে তাই তো আসলো। এখন 127 টু দি পাওয়ার, সেটকে কিভাবে ভাঙাইছো এটা একটু আবার দেখাতে দিলে হ্যাঁ কোনটা এই যে এইটা 59 এর পরে এটা, হ্যাঁ। এইগুলা জাস্ট 59 এর বাইনারি করছি, পরে বাইনারি কইরা একটা একটা করে বসাই দিছি। বাইনারির এই যে এই পাশ থেকে গণবা, ফার্স্টে এই একটা নিবা, পরে দুইটা নিবা, পরে তিনটা নিবা। এই যে একটা নিছি, দুইটা নিছি, পরে তিনটা নিছি, পরে ফার্স্টের 4টা নিছি, পরে ফার্স্টের 5টা নিছি, পরে আবার সবগুলো 6টা ছিল 6টাই নিছি। নিয়া পরে আবার এইগুলোরে ভাঙ্গে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করছি একটা একটা করে। 1 এর 1, 3, 7, 14, 29, 59 এইভাবে তুমি কইরা দেখতে পারো, এটাই আসবে। এখন এই একটা একটা করে আমরা আবার বের করব এখানে মড। কিভাবে, 127 টু দি পাওয়ার 1 এটার জন্য যদি মড বের করি, এটাতে তো মড যা আসবে তাই, এটা তো কিছু আসবে না। পরেরটাতে 127 টু দি পাওয়ার 3 মানে কিউব, যেটা কিউবের জন্য যদি মড বের করি, এই যে আসছে 172 আসলো। পরেরটাতে 7। আচ্ছা, এখন যদি আমরা, যাদের হাতে ক্যালকুলেটর আছে দেখতে পারো, আমরা যদি 7 দেই, 127 টু দি পাওয়ার 7 দেই, তাহলে দেখবো 10 টু দি পাওয়ার কিছু একটা এসে পড়ে। আমরা কেবলমাত্র পাওয়ার 4 পর্যন্তই স্বাভাবিক ভ্যালু রাখতে পারি। পাওয়ার 4 এর উপরে চলে গেলে আমাদের ভ্যালুগুলো ইয়াতে এসে পড়ে, কি বলে 10 টু দি পাওয়ারে চলে যায়। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের ভ্যালুগুলো আমরা 3 থেকে বা 4 থেকে উপরে নিতে পারবো না কখনোই। আমরা 3 এর মাধ্যমে বাকি ভ্যালুগুলোরে কনভার্ট করব। যেহেতু এখানে 3 আছে, আমরা যদি এখন এইটারে ভাঙ্গে লিখি, তাহলে কিভাবে লিখতে পারবো, 127 টু দি পাওয়ার 7 মানে আমরা লিখতে পারি না তো 127 টু দি পাওয়ার 3 তার উপরে হোল স্কয়ার ইনটু 127 টু দি পাওয়ার 1, এটা লিখতে পারি না? এটা কি বুঝছি সবাই? আমরা এই 7 এর ভাঙ্গে কিভাবে লিখতে পারি, 7 এর যদি 2টা 3 লিখি আর একটা 1 লিখি, তাহলে হইতাছে না 7। হ্যালো হ্যালো, কথা বলেন না কে? কেউ কি বুঝে হ্যাঁ না? হ্যাঁ বোঝা যায় দোস্ত। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে 7 এর ভাঙ্গা আমি লিখলাম 3 এর উপরে আবার স্কয়ার করছি। এখন আমরা সূচক ও লগারিদমে পড়ছিলাম, স্কয়ারের মানে হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে ওইগুলো সরাসরি গুণ হয় শুধু, জাস্ট। তাহলে আমরা গুণ, এই কিউবের উপরে স্কয়ার দিছি, তার মানে কি দুইটা গুণ হবে, দুইটা গুণ হয়ে এখানে হবে 6, 127 টু দি পাওয়ার 3, এটার যদি স্কয়ার করি তাহলে হবে 127 টু দি পাওয়ার 6, আর সাথে হচ্ছে 127 টু দি পাওয়ার 1 তো লেখা লাগে না এই জন্য, কারণ এই দুইটা যদি একসাথে গুণ করে দেই তাহলে আমাদের এই ভ্যালুটাই পাবো। এখন এইটারে যদি আমরা ভাঙে এইভাবে লিখি, তাহলে তো আমরা আমাদের ছোট ভ্যালুটা পাইতেছি, কারণ আমরা আমাদের 3 এর ভ্যালু যেটা এটা অলরেডি পাইছি আগে থেকেই। এখন এটারে কি করছি, এই 127 টু দি পাওয়ার 3 এর যে ভ্যালুটা ছিল 172, এই 172 বসাইছি এইখানে, বসায় ওইটার স্কয়ার করছি, স্কয়ার কইরা পরে আমরা ওইটারে আবার 127 দিয়ে গুণ কইরা ওইটার মড কইরা দিছি, পরে বের হইছে আমাদের 151। বুঝছি এখানে কি করছি? এখানে কি করলাম বুঝছি সবাই? না আবার একটু বলো মডটা তো। কেমনে করে? মড কেমনে করে, কি কইলি তুই এটা? ওই যে 187। তুই দেখ, এই 127 টু দি পাওয়ার 3, তোর হাতে না ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর চাপ 127 টু দি পাওয়ার 3 কর। করছি। 127 টু দি পাওয়ার 3 এর যে ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা জাস্ট মনে রাখবি। এখন এই ভ্যালুটা পারলে কোথাও লিখা রাখ। এখন এই ভ্যালুটারে ভাগ করবি তুই 187 দিয়ে। ভাগ 187। হ্যাঁ, ভাগ আচ্ছা। 187 দিছস না?
এখন যেই ভাগফলটা আইছে এই ভাগফলটা পয়েন্টে আসছে না, আমরা শুধু হ্যাঁ। পয়েন্টের আগের টুকু নিব, পয়েন্টের আগের টুকুরে নিয়ে আবার 187 সাথে গুণ করবি, 187 সাথে গুণ করার পরে যেই গুণফলটা আসবে ওই গুণফলরে প্রিভিয়াস যেই এই অংশের সাথে এইটা করার পরে যেই ভ্যালুটা আসছিল যেটা বলছিলাম লেখা রাখতি, ওইটা থেকে বিয়োগ করলে আমাদের দেখবি 172 আসছে। এইটাই হচ্ছে ও। মডের সিস্টেম। বুঝতে পারছি। আচ্ছা, ওকে, এখন ওকে। সেম প্রসেসে এখানে কর, তাহলে 172 এর স্কোয়ার করব, পরে 127 গুণ করব, পরে 187 দিয়ে মড করব। বুঝছি? হ্যাঁ, বুঝতে সবাই পারছি। বুঝছি? এখন এইটা যদি আচ্ছা বুঝছি দোস্ত, তাহলে এইটা হচ্ছে 59 এর থেকে কিসে? ওইগুলো বুঝছি। 59 থেকে 11011 এই ডিভাইড করতে confuse এটা হচ্ছে। তো বাইনারি রে ভাই, এটা বাইনারি, এইটা না বুঝার কি আছে, আমি তো বুঝতেছি না। এই ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারছ না? ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করছি, পরে একটা নিছি একবার, দুইটা নিছি একবার, তিনটা নিছি একবার, এইভাবে খালি আলাদা আলাদা করছি, আর কিচ্ছু করি নাই। বুঝছস? হ্যালো? বুঝতে বুঝতে ওই যে লাইক দিছে কিন্তু ওকে। এখন পরে আমরা সাতেরটা যেহেতু বের করে ফেলছি, সাতের উপরে স্কোয়ার করলে 14 হয়ে যায় না? শুধু সাতের জন্য যেই মড বের করছি ওই মডের স্কোয়ার করে আবার মড করছি, পরে আমরা বের হয়ে গেছে 14টা। এখন 14 দুগুণে 28, আর যদি একসাথে আরেকটা দেই তাহলে হবে 29, তাহলে 14 থেকে যেটা পাইছি ওইটার স্কোয়ার করে সাথে 127-এর নর্মাল যেটা একেরটা গুণ করছি, গুণ করে আবার স্কোয়ার মড করছি, পরে বেরিয়েছে 145। এটা হচ্ছে 29-এর জন্য। 29টা যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে কি 29 দুগুণে 58, ওইটার সাথে 1 যোগ করলে বের হবে কত আমাদের। এখন আবার সেম প্রসেসে করলাম 29-এর স্কোয়ার, 29-এর স্কোয়ার করলে যেটা বের হবে ওইটার সাথে যদি একটা একেরটা মানে হচ্ছে কি 127-এর টা গুণ করি, গুণ করার পরে যেই গুণফলটা বের হবে ওইটারে যদি 127 দিয়ে মড করি আমাদের বের হবে 2। আমাদের অ্যান্সার শেষ। আমাদের এইটুকুই বের করা লাগতো শুরুতেই, কিন্তু এইটুকু বের করার জন্য এই জিনিসগুলো লাগবে, এই জন্য আমরা এটা ইউজ করছি। এখন অ্যান্সার হচ্ছে আমাদের 2। এই যে অ্যান্সার বের হয়েছে 2, এই 2টা আমরা কিসের সাথে কম্পেয়ার করি কেউ বলতে পারবে? যে কি এসএসআই সাবজেক্ট কি না মেসেজ মেসেজ মনে হয়। এইটা হচ্ছে আমাদের মেসেজ সাইজের সাথে কম্পেয়ার হয়, কারণ এই যে এখানে আমরা বেরই করতেছি এম এর ভ্যালু 2 বের হয়েছে। এখন আমাদের কোশ্চেনের শুরুতেও এম এর ভ্যালু 2ই দেওয়া ছিল, যেহেতু ওই কোশ্চেনের সাথে যেটা দেওয়া ছিল ওই এম এর সাথে এই এম এর ভ্যালুটা আমাদের মিলছে, সুতরাং আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের এই অ্যান্সারটা ঠিক আছে, বা আমাদের ইনক্রিপশন ডিক্রিপশন ঠিক হয়েছে। বুঝছি সবাই? বুঝছি। আর এস এ ক্লিয়ার? আচ্ছা, ওই যদি তোর প্রথমে মোড করে টু মানটা বের হয়ে চলে আসতো তাহলে তো আর এই নিচের গুলো করা লাগতো না, না? নিচের করে করা লাগতো না, যদি তুই একবারে করতে পারো স্কোর ওয়েল ডান, ওইটা তো আরো ভালো বেশি। মানে ক্যালকুলেটরে তো দিলেই হয়েছে। ট্রাই কর 127 টু দি পাওয়ার 59 মড 187, ট্রাই কর, ট্রাই করে দেখ। আমি অন্যটা আরেকটা দেখাইতে থাকি, তুই ট্রাই কর। ফুয়াদ, হ্যাঁ, বন্ধু একটু উপরে যাও। এই থার্ড নাম্বারটা একটু আবার একটু থার্ড নাম্বার বলতে এটা? হ হ হ আচ্ছা, এটাতে দেখো কি করছি আমরা, এখানে একেরটা ভাই, সরাসরি করতে পারি, 7 তিনেরটাও তুমি ভাগ সরাসরি করে দিছো করতে পারি। ওইটা আমি বুঝতে পারছি, তারপরে 151 কিভাবে আসছে ওটা একটু দেয় ওখানে। এই যে এই 127-এর কিউব মানে কি, 127-এর কিউবের মড মানে এইটা না, 172 না? হ্যাঁ 172 এটার মধ্যে দিব, 172 স্কোয়ার কইরা ওইটারে আবার 127 দিয়ে গুণ করছি, এই ভ্যালু যেটা পাবো ওইটারে তুমি 187 দিয়ে মড করলেই তো 151 আসে। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা ডিএসএ তে যাই, এই যে আরএস এর মধ্যে যেই পার্টটুকু মাত্র দেখলাম, যে ফার্স্টে আমরা এন এর জন্য পি ইন্টু কিউ গুণ করছি, পরে ফাই অফ এন বের করছি পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান দিয়া, পরে পাবলিক কি বের করছি, পরে প্রাইভেট কি বের করছি, এই সেম প্রসেসগুলা এখানেও আছে। পাবলিক কি প্রাইভেট কি একেবারে প্রাইভেট কি পর্যন্ত সব সেম, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এখন এই প্রাইভেট কি পর্যন্ত যেহেতু সব সেম, আমরা এই প্রাইভেট কি করার পরে বাকি অংশটা করব হচ্ছে গিয়ে এই যে একটা হচ্ছে সাইনিং অথবা হচ্ছে সিগনেচার, আরেকটা হচ্ছে গিয়ে রিসিভারের সাইডে থেকে যেটা করে ওইটা হচ্ছে গিয়ে আমাদের
রিসিভার কি বলে সিগনেচার ভেরিফিকেশন। এখন ডিজিটাল সিগনেচার মানে হচ্ছে আমরা কোনো একটা ডেটা আমার থেকে যে আমি কোন রিসিভারের কাছে পাঠাইছি, এখন আমি আসলে কি এটা আমার কাছে থেকেই গেছে কিনা এটা আমার রিসিভারে চেক করতে চাইলে এই জিনিসটা দেখে। কিভাবে দেখবে? আমি যেই মেসেজটা পাঠাইছি ওই মেসেজের সাথে কিছু পরিমাণ ডেটা আলাদাভাবে এক্সট্রা আমার সিগনেচার হিসাবে আমি পাঠাবো। ওই সিগনেচার হিসেবে পাঠানোর পরে সে ওই জিনিসটারে ডিক্রিপ্ট করবে, আবার ডিক্রিপ্ট করার পরে ওইটারে সে বুঝতে পারবে যে এটা আসলে ইয়া কিনা, প্রিভিয়াস জায়গায় ফেরত গেছে কিনা। যদি প্রিভিয়াসের এই মধ্যে ফেরত আসে তাহলে হচ্ছে গিয়ে বোঝা যাবে যে হ্যাঁ এটা মিলছে। এখন প্রিভিয়াসে ফেরত আসার জন্য আমরা ইউজ করি হচ্ছে হ্যাশ ভ্যালু। এখন হ্যাশের জন্য একটা জিনিস হচ্ছে কি, হ্যাশ কখনো রিপিট হয় না, মানে হচ্ছে রিপিট বলতে কি হ্যাশ থেকে উল্টা আসা যায় না। তো যেহেতু উল্টা আসা যায় না, আমরা কি করব, আমরা সেম কাজ দুইবার করব, যার মাধ্যমে যে আমরা কোনো না কোনো সিস্টেমে আমরা হ্যাশ ভ্যালু দিয়েই আবার কাজ করে আগের জায়গায় ফেরত আসার চেষ্টা করব। কিভাবে করি দেখি। ফার্স্ট হইতেছে গিয়ে সাইনিং করব। এই সাইনিং আমরা যেটা বলছিলাম যে আমাদের যে এই ডিএস এর যে ফার্স্ট কাজটা, এটা হচ্ছে গিয়ে আর এস এর সেকেন্ড স্টেপের মতো। সেকেন্ড স্টেপ মানে হচ্ছে ডিক্রিপশনের মতো। ডিক্রিপশনে কি করতাম, সি টু দি পাওয়ার ডি মড এন, এইখানে কি করছি এইচ টু দি পাওয়ার ডি মড এন। এই এইচ এর ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, ডি এর ভ্যালু আমরা এইখান থেকে পাইছি, এই এন এর ভ্যালু তো আমরা শুরুতেই পাইছি। জাস্ট সূত্রের মধ্যে মান বসায়া এই যে এই প্রসেসটা অবলম্বন করছি আগের মতোই, আমরা পাইছি 7 অ্যান্সার। এখন এই যে 7 ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটারে এস দ্বারা প্রকাশ করা হয়, এই যে এস দ্বারা প্রকাশ করা হয়, অথবা এটারে বলা হয় সিগনেচার ভ্যালু। বুঝছি? এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ সূত্র। সূত্রের মধ্যে মান বসাইছি ওই আগের মতোই, মান বসায় আমরা এই ভ্যালুটা এই যে এখানে ক্যালকুলেশন করে এখান থেকে পাইছি। বুঝছি সবাই? এইটুকু যদি বুঝি তাহলে পরে আমরা জাস্ট উল্টা কাজটা করব। ওই যে একটু আগে যেটা করছিলাম এখন আবার করব। এই যে সেম প্রসেস দেখি, আমরা সেম প্রসেসই আবার করতেছি। আগের বার কি করছিলাম, এখানে এইচ টু দি পাওয়ার ডি মড এন করছি, এবার করব এস টু দি পাওয়ার ই মড এন। যেইগুলো ইউজ করছিলাম এইখানে শুধু এইখান থেকে যা পাইছি ওইটা নিয়ে এখন কাজ করব। আমরা এস পাইছি প্রিভিয়াস থেকে, এই যে এইটা ইউজ করে এস পাইছি, তাহলে এস যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের সিগনেচার। এই সিগনেচার টু দি পাওয়ার পাবলিক কি, সিগনেচারের উপরে পাবলিক কি দিব, মানে সিগনেচার এস পাবলিক কি হচ্ছে গিয়া ই মড এন, আগের মতোই থাকবে মড এন। এখন এইটা যদি আমরা করি তাহলে দেখবো আমাদের অ্যান্সার হচ্ছে 13। এই 13 হচ্ছে আমাদের এইচ এর সাথে মিলতে হবে। এই যে এখানে লিখছি দো এইচ ইকুয়াল 13, মানে হচ্ছে কি আমাদের ওই যে শুরুর যে এইচ ছিল, কোশ্চেনের যে এইচ ছিল, ওই কোশ্চেনের এইচ এর সাথে আমাদের এই বের করা এইচ মিলছে। সো দ্য মেসেজ ইজ ফ্রম অ্যাকচুয়াল সেন্ডার অথবা অথেন্টিক ইউজার। শেষ, এইটুকুই। এই যে এখানে লেখা আছে ইফ এইচ ইকুয়াল এই যে এইটুকু, হ্যাঁ, এস টু দি পাওয়ার ই মড এন মেসেজ ইজ ফ্রম অ্যাকচুয়াল সেন্ডার। বুঝছি সবাই? ডিএসটা কি যদি সমান নয় তাহলে তো রিসিভার, হ্যাঁ, তাই তো? সমান যদি না হয় তাহলে বোঝা যাবে যে এটা আসলে অ্যাকচুয়াল ইউজার থেকে আসে নাই, এখানে কোনো ধরনের ঘাপলা আছে। সেগুলা বাইর করার কোনো শর্টকাট ওয়ে নাই? কোনগুলা? এই যে পাওয়ার বাইর না, পাওয়ারের মড বাইর। এইটার জন্য কোনো শর্টকাট নেই। এখন তুমি দেখো এইটা আবার ছোট আছে, যেহেতু এইটা তো ছোট আছে, তো বললাম তো পাওয়ার 3 পর্যন্ত করা যায় ইজিলি, 3 বা 4 পর্যন্তও করা যায় ইজিলি। তো 4 এর উপরে যদি হয় তাহলে আমাদের ওই ওই রকম করে করা লাগবে, কিছু করার নাই। এটা আসলে খুব একটা কঠিন না, জাস্ট একটু বড় প্রসেস, দেখলে একবার দুবার নিজে নিজে প্র্যাকটিস করলে হয়ে যায়। ভাই এত কিছু ম্যাম কবে করাইলো? এটাই তো বুঝতেছি না ভাই। করাইছে সবাই, বুঝছি। অ্যাটাক ডিএস, সরি ডিএসি, কি জানি আর এস এ ডিএসএ। আবার গেছে কারেন্ট, এইবার আর আসতো না, ব্রাস্ট হয়েছে ট্রান্সমিটার। কারেন্ট চলে গেছে রে ভাই। তোমাদের ওদিকে কি ট্রান্সমিটার বাস্ট হয়েছে। মাত্র হ্যাঁ, শব্দ পাইলাম ব্রেকআপটা ট্রান্সমিটার দিয়ে বাস্ট হওয়ার। হ্যাঁ মামা, হয়েছে সবার? আগে না একবার ছিল। ইউটিউবে আপলোড দিয়ে দে রেকর্ড।